প্রথমে তো আমাকে এককভাবে গুম করা হলো। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাবে বলে আমাদের থেকে একটা ভিডিও স্টেটমেন্ট নেয়। যদি অস্ত্র তুলে নেওয়া প্রয়োজন হয় আমরা সেটাও আমরা নিব। আমাদের ৩ তারিখের পরে আমরা সরকার প্রধান কী হবে ৪ তারিখ তখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করা হয়েছে। এই সরকার যে আসছে দ্রুতই আগের ফ্যাসিবাদী সময়ের মতোই তাদেরকে প্রতিস্থাপিত করেছে এবং তাদের মতোই তারা আচরণ করবে বলে মনে হচ্ছে। জুলাই অভ্যুত্থানের সুবিধাভোগী আমি মনে করি রাজনৈতিকভাবে সবাই হয়েছে। এটা মনে হয়েছে ১৬ই জুলাই আবু সাঈদের মৃত্যুর পরে তখন শহীদ মিনারে আমরা সবাই সমবেত হলাম। তখন আমাদের কাছে মনে হয়েছে যে এইটা আর কোটা সংস্কারের দাবিতে নাই, এটা একটা রাজনৈতিক রূপ ধারণ করেছে। তারা তো প্রথম থেকেই চেষ্টা করতেছিল এই আন্দোলনটা যাতে আমরা উদ্ধার করি। প্রথমে তো আমাকে এককভাবে গুম করা হলো, সেখানেও চেষ্টা করা হয়েছে যাতে আমি আন্দোলনটা প্রত্যাহার করি। গণস্বাস্থ্যে এসে আমরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করতেছিলাম, তখন ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। প্রথম 2 দিন তারা আমাদেরকে বলেছে, আমরা রাজি হইনি। পরিকল্পনা ছিল যে আমরা এই ডিবি অফিস থেকে আমাদের যে কোনো মূল্যে বের হইতে হবে, নাহলে সকল নেতৃবৃন্দকে যদি গ্রেফতার করে একে একে তাহলে এই আন্দোলনটা মুখ থুবড়ে পড়বে। একটা পর্যায়ে রাজি হই যে আমরা আন্দোলন স্টপ করব, কিন্তু এটা আমরা বাইরে গিয়ে মিডিয়ায় বলবো। আমাদের ধারণা ছিল আমরা যদি বের হতে পারি তখন আমরা আমাদের মতো করে স্টেটমেন্ট দেবো, যেটা আমরা এর আগেও কয়েকবার করেছি। তো তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাবে বলে আমাদের থেকে একটা ভিডিও স্টেটমেন্ট নেয়। এটা যে মিডিয়ায় যাবে বা সারা দেশে যাবে এটা আমাদের কোনো আইডিয়া ছিল না। এইভাবে একটা ফাঁদ তৈরি করে তারা এই স্টেটমেন্টটা আমাদের থেকে নেয়। তো আমরা যখন বের হয়েছি তখন তো আমরা সাথে সাথে এটা পরিষ্কার করছি এবং ভিতরেও আমরা লাস্ট 2 দিন তো আমরা অনশন করছি। কারণ তাদের ছিল যে পরিকল্পনা ছিল আমাদেরকে শেখ হাসিনার কাছে নিয়ে যেয়ে সমঝোতা হয়েছে এটা আরও দেখানো। তারা সেই 17-18 তারিখ থেকে এটা চেষ্টা করতেছিল যাতে আমরা সরকারের সাথে আমরা বসি, আলোচনা করি, আন্দোলন স্থগিত করি। শেখ হাসিনার পদত্যাগ তো অনেকেই দাবি করতেছিল। শুধু শেখ হাসিনা চলে গেলেই তো এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হয়ে যাবে আমরা মনে করি না, এবং আমরা পরিবর্তনের পক্ষে ছিলাম, শুধুমাত্র ক্ষমতার রদবদল না। এই কারণে আমাদের মনে হয়েছে যেই কারণে বাংলাদেশ আজকে এই পর্যায়ে এসে পৌঁছালো, তার সাংবিধানিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই আমূল পরিবর্তনটা প্রয়োজন। একটা ফ্যাসিবাদী কাঠামো, একটা ব্যবস্থা তৈরি হয়েছে, এটা মুক্তিযুদ্ধের পর থেকেই এই ব্যবস্থা তৈরি হয়েছে এবং গত 16 বছর এটা প্রকট আকার ধারণ করেছে। এই কারণে আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এটাই আমাদের কর্মসূচি এবং একটা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। সেই সময়ে অনেকেই তো প্রস্তাবনা দিয়েছে, বিভিন্নভাবে পাবলিকলি দিয়েছে, আমরা সেগুলা পর্যালোচনা করেছি, কথা বলেছি। সবার তো কমন জায়গাটা ছিল তো শেখ হাসিনার পতন। তো ওই সময় তো একটা ছিল পদত্যাগ হবে না পতন হবে নাকি, এটা একটা বিতর্কও তৈরি হয়ে গেছে। তো আমরা তো সবাই দিন শেষে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন চাই এবং বিএনপি সহ যুগপৎ আন্দোলনে তারা 31 দফার কর্মসূচি নিয়ে অলরেডি মাঠে ছিল গত কয়েক বছর ধরে। সেই সময় তার রাষ্ট্র সংস্কারের দাবিটাও একটা মূল আকাঙ্ক্ষার জায়গায় কিন্তু চলে এসেছিল। আমরা আমাদের ভাষায় সেটাকে বলেছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ওই সময়টা আসলে এরকম এত ডিসকাশন করে সব কিছু সময় সুযোগ ছিল না। তো বিভিন্ন সিদ্ধান্তে কখনো কখনো আলোচনা হয়েছে, কখনো হয় নাই, কখনো আমরা সিদ্ধান্ত নিয়েছি, সবাই সেটাকে সমর্থন করেছে। যখন আমরা 6 তারিখ ঘোষণা দেই, আমাদের প্রাথমিক ছিল যে মানুষকে একটু প্রস্তুতি নেবার জন্য সময় দেওয়া, এবং 5 তারিখে আমরা দিই শ্রমিক সমাবেশ আর নারী সমাবেশ। তো পরে যখন কারফিউ জারি করা হলো, 4 তারিখ সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হলো এবং আমরা খবর পেলাম যে মোবাইল, ইন্টারনেট সব কিছু বন্ধ করে দেওয়া হবে। আগার 20-21 তারিখে যেরকম ব্ল্যাক আউট করা হয়েছিল, তখন আমাদেরকে মনে হলো যদি এবার ব্ল্যাক আউট করে ফেলে আমরা তো আর কোনো ঘোষণা দেওয়ারও সুযোগ পাবো না। ফলে আমাদের এটাকে এগিয়ে এনে আমাদের একটা ফাইনাল কল 5 তারিখে হওয়া উচিত, আগামীকাল এটা যা হওয়ার হবে, এবং 6 তারিখ দিলে সরকারও হয়তো প্রস্তুতি নেওয়ার সময় পেয়ে যাবে। 4 তারিখে কিন্তু আমি এটা শাহবাগে বলছিলাম যে আমাদের যদি অস্ত্র তুলে নেওয়া প্রয়োজন হয় আমরা সেটাও আমরা নিব। যদি সেনাবাহিনী ভূমিকাটাই কি হবে শেষ পর্যন্ত, এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেনাবাহিনী যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় তাহলে এই আন্দোলনটা সশস্ত্র দিকে যাবে। ফলে আমরা তো আন্দোলনটা অহিংস, অসহযোগ, নন ভায়োলেন্ট কর্মসূচি হিসেবে রাখছি, কিন্তু যদি চূড়ান্ত পর্যায়ে মনে হয় আমরা এটা সহিংস বা সশস্ত্র আন্দোলনের ডাক দিব, এটা আমাদের পরিকল্পনায় ছিল। 4 আগস্টটা আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাসায় রাতে ছিলাম। তো 5 আগস্ট সকাল থেকে আমরা খোঁজ নিচ্ছিলাম
দেশের কি পরিস্থিতি, ঢাকার বিশেষত ঢাকার কি পরিস্থিতি। আমাদের পরিকল্পনা ছিল আমরা শাহবাগে অবস্থান করব, শাহবাগ থেকে আমরা নির্দেশনা দিব পরবর্তী করণীয়। তা শুনতে পেলাম যে শাহবাগ বা শহীদ মিনার ওই এলাকা পুরাটাই আর্মি আছে এখানে এবং মানুষজনকে আসতে দিচ্ছে না। তা আমি বের হতে চাইছি কয়েকবার, আমার সহযোদ্ধারা আমাকে বের হতে দেয় নাই। তো যখন শাহবাগ ক্লিয়ার হয়েছে যে আর্মি সরে গেছে এবং মানুষজন অবস্থান নিছে, তখন আমাকে নিয়ে আসা হয়েছে শাহবাগ। আমি প্রথমে ট্রাস্ট করি নাই, অনেক রিলায়েবল সোর্স থেকে আসার পরেও আমার কাছে মনে হয়েছে যে মানে গণভবন পর্যন্ত বা সংসদ ভবন পর্যন্ত না যাওয়া পর্যন্ত, নিজের চোখে দেখা না পর্যন্ত এটা একটা ফাঁদও হইতে পারে, কারণ শেখ হাসিনা এরকম তার দ্বারা করা সম্ভব। তো এটা একটা প্রোপাগান্ডা হইতে পারে, কারণ এই জন্য মাঠ ছেড়ে দেওয়া যাবে না বা আনন্দ উদযাপন করা যাবে না এটা। আর আমাদের তো আসলে সরকার চলে গেলে কি ওইটাও মাথা ছিল, ফলে আনন্দ বা বিজয় উদযাপনের মতো পরিস্থিতিতে আমরা আসলে পাই নাই। আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই, অন্তত আমার সাথে হয় নাই বলতে পারি। ফলে ক্যান্টনমেন্টে যে মিটিং হচ্ছে পলিটিক্যাল দলগুলোর সাথে, এটা আমরা জানি, এটা আমি জানছি একদম রাতের বেলা। হ্যাঁ, সেনাবাহিনী বক্তব্য দিচ্ছে, সেনাপ্রধান বক্তব্য দিচ্ছে, এটা শুনছি। কিন্তু আমরা তো চ্যানেল 24-এর ওইখানে সংবাদ সম্মেলন করে কার্জন হলের একটা ডিপার্টমেন্টে বসি 8টা-9টার সময়। সো আমাদের সাথে যোগাযোগ করা হয় না। আমাদের গিয়েছিল, আমরা ক্যান্টনমেন্ট কেন যাব এটা আমাদের কাছে কোনো মাথায় আসে না। আমাদের কাছে তো ক্ষমতার বা পুরো আন্দোলনের কেন্দ্রটা তো আসলে জনগণ, পিপলসের ম্যান্ডেটটা এখানে। রাজনৈতিক দলের নেতারা মনে করছেন ক্ষমতার কেন্দ্র ক্যান্টনমেন্ট, এই কারণে তারা গেছে। আমরা তো জাতীয় সরকার এবং সংবিধান সংস্কার, দেশের পরিবর্তন, এই বিষয়গুলো নিয়ে বিচার, এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। আমাদের সেই সময় যে প্রাথমিক পরিকল্পনা ছিল, তো ওনারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে বা অন্তর্বর্তী সরকার 3 মাস বা 6 মাসের মধ্যে এরকম নির্বাচন দিবে, ওরা নির্বাচিত সরকার এসে তারা পরিবর্তন করবে এরকম। ওই সময় তো ডিসকাশন, এত সিরিয়াস ডিসকাশনটা হয় না। উনি আমাদেরকে কনগ্রাচুলেশন করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। আমরাও ওনাকে বলেছি আপনি দেশে আসুন বা সবাই মিলে দেশটা করার। আর ইমিডিয়েট হিসেবে আমরা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা চাচ্ছি সরকার প্রধান হিসেবে একটা জাতীয় সরকার। আমাদের 3 তারিখের পরে আমরা সরকার প্রধান কী হবে 4 তারিখ, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করা হয়েছে। আর এই যোগাযোগগুলো আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারাই করতেন। আর মাহফুজ আলম যেহেতু লিয়াজু কমিটির সময় প্রধান হয়েছেন 5 তারিখের পরে, সরকার গঠনের পুরো সমন্বয়টা সে করেছেন। আসিফ মাহমুদও অন্যান্য স্টেক হোল্ডার সবার সাথে যোগাযোগটা উনি করতেন। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আসিফ কথাও বলেছেন। আমি প্রথম কথা বলেছি 5 তারিখে। আমি ওনাকে অনুরোধ করছি যে দেশের এই পরিস্থিতি, আমরা চাচ্ছি আপনি দেশের হাল ধরুন, এই মুহূর্তে দেশে আপনাকে প্রয়োজন। ও ডিটেলস কথা আসিফের সাথে ওনাদের সাথে হয়েছে। কারণটা ছিল 5 তারিখ যখন দেশে গভর্নমেন্ট নেই, তখন প্রচুর প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল। একটা কাইন্ড অফ একটা অ্যানার্কিক সিচুয়েশন। হ্যাঁ, প্রচুর প্রোপাগান্ডা, মানুষের মধ্যে একটা প্যানিক ছড়াই গেছিল এবং বিভিন্ন গোষ্ঠী আমাদের কাছে মনে হয়েছে তৎপরতা শুরু করছে তাদের নানান স্বার্থ বা উদ্দেশ্যের কারণে। তো ওই সময় এই জন্য এই মেসেজটা যাওয়া খুব জরুরি ছিল যে গভর্নমেন্টটা কার হাতে যাচ্ছে বা কীভাবে আমরা আমাদের ভাবতেছি। এই কারণে আমরা তাৎক্ষণিকভাবে এটা সবাইকে জানিয়ে দিই। উপদেষ্টা পরিষদের এটার পুরো দায়িত্বটা ছিল লিয়াজু কমিটির। আসলে তারাই মূল ভূমিকা। আমার সেই সময় শারীরিক মানসিক অবস্থা ছিল যে আমি জাস্ট পার্টিসিপেট করতেছি, কিন্তু সব জায়গায় আমি অ্যাক্টিভলি সেখানে মেন্টালি আমি সেখানে ছিলাম না আর কি। ফলে এই জন্য আমার অনেক কিছুই মনে নাই, কিন্তু আমার যেটা মনে আছে যে এয়ারপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে ওখানে বসেই মোটামুটি একটা ফাইনাল হয়। ওনার ফোনে উনি কিছু সাজেশন দিয়েছিলেন, বিএনপির সাথে আলোচনা করা হয়, শিবিরের মাধ্যমে জামাতের সাথে আলোচনা করা হয়, তানজিম সাদ্দের সাথে আলোচনা করা হয়। সংবিধান পুনর্লেখন করতে চেয়েছিলাম পরবর্তীতে সংস্কারের জন্য, কারণ নতুন সংবিধানের মাধ্যমেই আসলে এই একটা নতুন ব্যবস্থা সূত্রপাত করা সম্ভব হইতো। তো পরবর্তীতে কমিশন করে দেওয়া হইলো আমাদের দাবির প্রেক্ষিতেই। এটা কিন্তু কমিশনগুলো করা হয়েছে আমাদের দাবির প্রেক্ষিতেই।
প্রত্যেকটা সেক্টরে সংস্কার কমিশন তারা প্রস্তাবনা দিবে। যদিও সংস্কার কমিশনগুলো এখন এসে দেখলে মনে হয় যে এটা আসলে একটা রং আইডিয়া ছিল। এই সংস্কার কমিশন, পরবর্তীতে ঐক্যমত কমিশন, জুলাই সনদ, এই পুরা ধারাবাহিকতা আপনি যতটুকুই পরিবর্তনের কথা এখন বলতে পারেন, এই সরকারকে অ্যাকাউন্টেবল করতে পারেন, সেটা সম্ভব হয়েছিল 3 তারিখের ওই কথাটা বলার জন্য, যে এই দেশে পরিবর্তন এবং সংস্কার বা নতুন বন্ধ, যেই ভাষায় আমরা বলি না কেন। তো এই মানে অন্তর্বর্তী সরকারের যেটা, যে তারা নিজেরা এই কাজগুলো করে যেতে পারে নাই, তারা কিছু প্রস্তাবনা তৈরি করে এটা গণভোট এবং এটা রাজনৈতিক দলের এবং প্রচুর রাজনৈতিক দলের উপর ডিপেন্ডেন্সি তারা দেখিয়েছে। এটা আমি মনে করি আমাদের ওই সময়টা ভুল ছিল। নিজেদের কাজগুলো করে ফেলা উচিত ছিল, তারপরে পরবর্তী সরকার সেটা তাদের মতো সিদ্ধান্ত নিতে পারত। সফলতা তো এই যে একটা ট্রানজিশন যে হয়েছে, এটা তো আসলে একটা ইলেকশন হয়েছে, এখন পার্লামেন্ট আছে, গণভোট হয়েছে, বিচারের কাজ অনেক দূর মানে যত শুরুটা হয়েছে, সব কিছু তো অন্তর্বর্তী সরকারের সময়ই হয়েছে। তো সেই জায়গায় সেটা একটা ট্রানজিশন করে যেতে পারছে, এইটা এই অন্তর্বর্তী সরকারের অর্জন। কিন্তু যেই ব্যাপক প্রত্যাশা বা মৌলিক যে পরিবর্তনটা, সেইটা অন্তর্বর্তী সরকার করতে পারেনি। জোট হওয়ার কারণে একটা মেরুকরণ হয়েছে, রাজনৈতিক মেরুকরণ হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে, এবং এই যে গণভোটের পক্ষে যে এত ভোটটা পড়েছে, এটাতে এই জোটের একটা ভূমিকা আছে। এবং একটা বিএনপির মতো দল এবং 2/3 মেজরিটি, তাকে চেক অ্যান্ড ব্যালেন্স, অ্যাকাউন্টেবল করার জন্য মনে করি এই জোটটা প্রয়োজনীয় ছিল। দেশের মৌলিক কোনো পরিবর্তন হয় নাই। এই সরকার যে আসছে দ্রুতই আগের ফ্যাসিবাদী সময়ের মতোই তাদেরকে প্রতিস্থাপিত করেছে এবং তাদের মতোই তারা আচরণ করবে বলে মনে হচ্ছে। অলরেডি সে ধরনের সিমটমস দেখা দিচ্ছে। মানে আমরা চাইলাম জবাবদিহিতা, ক্ষমতার ভারসাম্য, আমরা পাইলাম 2/3 মেজরিটি, আমরা পাইলাম স্থানীয় সরকার, সব ক্ষমতা আরও বেশি কেন্দ্রীভূত হলো প্রধানমন্ত্রীর কাছে। রাষ্ট্রপতিও নিয়োগ দিতেছে এখন প্রধানমন্ত্রী। বরং অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে আরও বেশি ক্ষমতা কিন্তু কেন্দ্রীভূত হয়েছে। এখনও বিপ্লবের বা অভ্যুত্থানের একটা রেশ থেকে যাওয়ায় আমরা কিছুটা গণতন্ত্র দেখতে পাচ্ছি, কিন্তু এটা সাস্টেনেবল না। আমি তো রাজনৈতিকভাবে বিএনপিকে দায়ী মনে করি। তারা ক্ষমতায় এসেছে, তারা এই আকাঙ্ক্ষার সাথে, পরিবর্তনের বা এই অভ্যুত্থানের এই আকাঙ্ক্ষার সাথে তারা ওই শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত একমত ছিল, পরবর্তী কোনো দাবির সাথে একমত ছিল না। দ্বিতীয়ত, এই যে আমাদের একটা, আমরা যেটাকে বলি স্টাবলিশমেন্ট, যে আমলাতন্ত্র, আমাদের ব্যবসায়িক শ্রেণী, আমাদের মিডিয়া, সিভিল সোসাইটি, তারাও পরিবর্তন চায়নি। ক্ষমতা কাঠামোটা পরিবর্তন হয় নাই, হয়তো রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হয়েছে। সেই নেতৃত্বের জায়গায় বিএনপি এসে এখন বসেছে, ফলে অনেক কিছুই হয় নাই। তবে অভ্যুত্থানকে ব্যর্থ বলার কোনো সুযোগ নাই আমি মনে করি। জুলাইকে নিয়ে যে যত ব্যাখ্যা দেয়, এটা তার রাজনৈতিক অবস্থান থেকে ব্যাখ্যা দেয় আর কি। জুলাই অভ্যুত্থানের সুবিধাভোগী আমি মনে করি রাজনৈতিকভাবে সবাই হয়েছে, যে রাজনৈতিক পক্ষগুলো ছিল, বিএনপি, জামাত, তারপরে হেফাজত, বামপন্থীদের বিভিন্ন অংশ এবং ছাত্ররা, সবাই জুলাই গণঅভ্যুত্থানে কোনো না কোনোভাবে সুবিধা নিয়েছে, কিন্তু কেউ হয়তো স্বীকার করে না বা কেউ সে কৃতজ্ঞতা প্রকাশ করে না। কিন্তু জনগণ তো আসলে সে পরিবর্তনের সুফলটা পায় নাই, ফলে এই জন্য মানুষের ভিতরে হতাশা আছে। আমি মনে করি এই জায়গা থেকে নতুন কিছু আবার হবে।